হ্যালো, আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। ঘড়িতে এখন ওই 10টার মতন বাজে, যদিও আমি ঘুম থেকে আজ অনেক সকাল সকাল উঠেছি। সকালে উঠে তো একবার হাঁটতেও বেরিয়েছিলাম, আর আমাদের ঘরের খুব কাছে একটা বাজার রয়েছে, সেখানে একবার গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছি। আর এদিকে না আমি চেয়ারের সঙ্গে বালিশটাকে সেট করছিলাম ওকে নিয়ে এসে বসানোর জন্য। আর এদিকে আমি সকাল সকাল আমার স্নানটাও আজ সেরে নিয়েছি, কারণ ও ওঠার পর ওর জন্য এই টুকটাক রান্না বান্না করতে করতে না অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য ভাবলাম আগে স্নানটা সেরে নিই। এবার চলুন ওকে তুলে নিয়ে বাইরে নিয়ে গিয়ে বসাই। আজকে ছিল অপারেশনের ঠিক পরের দিন, আর আপনাদেরকে তো বলেছিলাম অপারেশনের আধ ঘন্টা পরে ওকে আমি সিঁড়ি ভেঙে উপরে নিয়ে এসেছি। হাঁটতে তো একটু একটু পারছে, তবে ওই বিছানায় শুয়ে পড়াটা আর বিছানা থেকে ওঠা, এই দুটোতে ওর এখন কষ্ট হচ্ছে, কারণ সেক্ষেত্রে ওর পেটেও একটু চাপ পড়ছে। আর সেই জন্যই এই কয়েকদিন আমার হাতের ওপর ব্যালেন্স রেখে ওকে শুয়ে দিতে হচ্ছে, আর ওই হাতের ওপর ব্যালেন্স রেখেই উঠাতে হচ্ছে। আর আজকের ওয়েদারটা না খুব একটা ভালো ছিল না। হঠাৎ করে দেখছি খুব রোদ উঠছে, আবার হঠাৎ করে দেখছি চলেও যাচ্ছে। এখন দেখছি ওই সামনেটা একটু রোদ উঠেছে, তাই ভাবলাম ওকে নিয়ে গিয়ে এই জায়গাটায় বসিয়ে দিই, কারণ সারা দিন ওর শুয়ে শুয়ে পিঠেও ব্যথা করছে, এদিকে বেশিক্ষণ ও বসেও থাকতে পারছে না। বাইরে এসেই বসে তো থাকতে চাইছিল, কিন্তু না খুব বেশি সময় বসতে পারছিল না। তো যাই হোক, চলুন ওকে এখানে বসিয়ে রেখে আগে বিছানাটা ঠিক করে দিয়ে আসি। সকালের এই ব্রেকফাস্ট দেওয়ার পর ওষুধ খাইয়ে ওকে আবারও শুয়ে দেব। ওকে বাইরে বসিয়ে রেখে সেই সুযোগে সোজা এসেছি বেডটাকে তৈরি করার জন্য। আর আজকে ভাবলাম বেডশিট আর বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে দিই। এবছর বাড়িতে গিয়ে না মায়ের সঙ্গে কাঁচরাপাড়ার আগমনীতে গিয়েছিলাম কিছু টুকটাক কেনাকাটি করতে। আর সেখানে গিয়ে না এত সুন্দর সুন্দর বেডশিট দেখেছিলাম, মনে হচ্ছিল সব কটাই সঙ্গে করে নিয়ে আসি। তবে সব তো আর আনতে পারবো না, আমি সঙ্গে করে দুটো বেডশিট নিয়ে এসেছি আর কয়েকটা বালিশের কভারও নিয়ে এসেছি। তবে সেগুলো এত সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি এবার আবার বাড়িতে গেলে বেশি করে কয়েকটা নিয়ে আসবো। আমাদের এই ঘরের জানলাটা না খুব একটা বেশি খোলা হয় না, তবে আজ আমি সকাল সকালই জানলাটা খুলে রেখেছি, ভাবলাম একটু আলো ঘরে আসুক। তাছাড়া এদেশে তো আপনারা জানেনই জানলা দরজা খোলার খুব একটা নিয়ম নেই, তবে আমরা তো বাঙালি, বাইরে একটু আলো দেখলেই মনে হয় জানলাটা খুলে দিলে হয়তো রোদ আসলে ঘরে বেশ একটা পজিটিভিটি কাজ করবে। সেই জন্য আজ সকাল সকাল আমি জানলাটা খুলে দিয়েছি। আর সকালে হাঁটতে বেরিয়ে যখন বাজারে গেলাম, প্রথমেই চোখেই সাদা গোলাপগুলো পড়েছিল, এত ভালো লাগছিল, ভাবলাম ওর জন্য নিয়ে যাই, ঘরে সাজিয়ে রাখলে ওর মনটাও বেশ ভালো লাগবে। তো চলুন, এদিকে ঘর তো গুছিয়ে ফেলেছি,
আর এই ফুলগুলোর মধ্যে না এত বড় বড় পাতা ছিল, সেগুলো সব কেটে বের করে দিলাম। আর একটু আগেই আপনাদের বলছিলাম না, কিছুক্ষণ পরপর এত সুন্দর রোদ উঠছে, আবার কিছুক্ষণ পরপর চলেও যাচ্ছে। তবে জানলাটাকে আর বেশিক্ষণের জন্য খোলা রাখবো না, ও এসে শুয়ে পড়লে জানলাটাও দিয়ে দেব। এই যে দেখুন বাইরের পরিবেশটা, আর সামনে যে সুইমিং পুলটা ছিল না, ওটাকে দেখুন কি সুন্দর ওরা কভার করে দিয়েছে। কারণ কয়েকদিন পরেই তো আবার এখানে স্নোফল শুরু হয়ে যাবে, আর এখন বলতে গেলে শীতকাল পড়েই গেছে, সেই জন্য সুইমিং পুলটাকে ওরা বন্ধ করে রেখেছে, যাতে ওতে কোনো নোংরা জমা না হয়ে থাকে। তো যাই হোক, চলুন। এদিকে ওকে সকালে আমি একবার ব্রাশ করিয়ে দিয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটাকেও চেঞ্জ করে দিয়েছি, আর এখন ওর জন্য কিছু একটা ব্রেকফাস্ট বানাই। চলো। অপারেশনের পরপর কি কি খাবার খাওয়াতে হবে, আমি যদিও এদিক ওদিক থেকে একটু ছোটোখাটো রিসার্চ করে নিয়েছি, তবুও আমি ডক্টরকে তো জিজ্ঞাসা করেছিলামই। তো উনি আমাকে বললেন যাতে আমি 3 দিন মতন ওকে কোনো সলিড খাবার না দিই, ওই সব কিছু গলিয়ে বা একদম স্যুপের মতন করে তেল ছাড়া, ঝাল মশলা ছাড়া এই ধরনেরই খাবার খেতে দিই। তো সেই জন্যই আমি সেরকমই চেষ্টা করেছি ওকে খাওয়াবার। আর তারপর ওই 3 দিন পর থেকে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, তবে তেলটা একটু কম দিতে বলেছে। তবুও বাড়ির সবার সঙ্গে আলোচনা করলে সবাই বলেছে 3 মাস ওই তেল মশলা ঝাল সব কিছু থেকে একটু দূরে থাকতে। ওকে প্রথমের দিকে অল্প করে একটু পেঁপে দিয়ে দিয়েছি, ডক্টর ওটা দিতে বলেছিলেন এই প্রথম 3 দিনের মতন। আর এখন তো খাওয়ানোর মতন সবজি ছাড়া তেমন কিছুই নেই, তবে ডিমটা আমি খাওয়াতে পারবো, কুসুমটা বাদ দিয়ে। আর এখন যেহেতু মাছ মাংসের কোনো অপশানই নেই, তাই আমি বেশি করে দিনে এই ডিমটাই দেওয়ার চেষ্টা করেছি। ওই দিনে 3-4টে মতন ডিম তো আমি ওকে দিয়েছি। সকালের দিকে ও তো খুব একটা বেশি ভারী খাবার খেতে চায় না, তাই একটু পেঁপে আর একটু ডিম দিয়ে দিয়েছি। আর এখানে না ও বেশিক্ষণ সময় বসেও থাকতে পারছিল না, তাই খাওয়ানোর পর আমি ভাবলাম ওকে আবার শুইয়ে দিই, ততক্ষণে আমি দুপুরের ওর খাবারটা রেডি করে ফেলি। এখন তো আর ওর কোনো কিছুই টাইম মতন হচ্ছে না, ও সকালের খাবার খেলো প্রায় দুপুরের দিকে, আর এখনও ঘরে এসেছে, ওকে আবার ওষুধ দিয়ে দিয়েছি। ও এখন একটু ঘুমিয়ে পড়বে, দুপুরের খাবার খেতে খেতে হয় ওই বিকেল 4টে বা 5টা এরকম বাজতে পারে। তো এদিকে জানলার পর্দাগুলো দিয়ে দিলাম, যাতে বাইরের আলোটা একটু কম আসে আর ওর ঘুমাতে কোনো অসুবিধে না হয়। এবার চলুন রান্নাঘরে এসেছি, ওর দুপুরের খাবারটা বানিয়ে নিই। আর এই কয়েকদিন তো ডক্টর ওকে খুব বেশি জল দিয়ে স্নান করতে মানা করেছেন, পারলে ওই গরম জল দিয়ে গা হাত পা মুছিয়ে মাথা ধুয়ে এরকমভাবেই স্নান করতে বলেছে এই 3 দিন মতন। তাই ওই দুপুরের খাবারের আগে মাথাটা একটু ধুয়ে গা হাত পাগুলো কোনো রকমে একটু মুছে দেব। আর এদিকে ওর দুপুরের খাবারের জন্য একটু সবজি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু পেঁপে, আলু আর একটু কুমড়ো নিয়েছি। এখন ওই চাল দিয়ে আর এই সবজিগুলো দিয়ে প্রেসারে বসিয়ে দেব। তবে এই ধরনের খাবারগুলো তো খুব বেশি একটা ভালো লাগে না, তাই খুব অল্প করেই বানাচ্ছি যাতে ও একবেলা খেতে পারে। বিকেলের দিকে সবজি দিয়ে ওকে ভাবছি স্যুপ বানিয়ে দেব। আর এখানে অল্প করে একটু চাল নিয়ে নিয়েছি, চলুন
এখন সব কিছু ধুয়ে এই প্রেশার কুকারটাতে বসিয়ে দিই। আর আপনারা হয়তো দেখেছেন এবছর বাড়ি থেকে আসার সময় আমি এই প্রেশার কুকারটা নিয়ে এসেছিলাম। এটা না আমার খুব কাজে এসেছে, আর আজই আমি এটা প্রথমবারের জন্য ব্যবহার করছি। তো যাই হোক, চলুন সব কিছু একসঙ্গে তো বসিয়ে দিয়েছি। আর আমি না আগে কখনো প্রেশার কুকারে রান্না করিনি, আর সেই জন্যেই জলের পরিমাণটা ঠিক করে বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, আর এদিকে না অনেক দিন পরে আজ ঘরে দুধ চা বানিয়েছিলাম। সকাল থেকে চা খাওয়ার সময় হয়নি, তো ভাবলাম এখন এই দুপুরে রান্না করতে করতে একটু চা খেয়ে নিই। আর সেই সঙ্গে সকালে তো খুব বেশি কিছু আমার ভালোও লাগে না খেতে, আর সেই জন্যেই সঙ্গে কিছু মারি বিস্কিট নিয়ে নিলাম। আর এবার চলুন এই ভাত হতে হতে আমি বাইরে গিয়ে বসে একটু চাটা খেয়ে নিই। এই সুদূর প্রবাসে বসে যেখানে চাইলেও আত্মীয় স্বজনকে কাছে পাওয়া যায় না, সেখানে যে এমন ধরনের আমার একটা এক্সপিরিয়েন্স হবে সেটা তো ভাবতেই পারিনি। তবে ঠাকুরের কৃপায় সবটুকুই পার করতে পেরেছি। তবে জানেন তো, ওই যে বলে না, বিপদের সময় ঠাকুর কাউকে না কাউকে কাছে পাঠিয়েই দেয়, ঠিক সেরকমই কয়েকজন মানুষকে আমি এই সময়ে পাশে পেয়েছিলাম। যেমন আমার নিজের পিসির মেয়েই, ও থাকে এখানে, তবে একটু দূরে। আমাকে তো অপারেশনের আগের থেকেই বলছে, কখন যাব বল, তুই কি একা একা পারবি সব কিছু, আমি আসছি। কিন্তু দিদির একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তবুও আমি ভাবলাম দিদির বাচ্চা তো একেবারে ছোট, যতক্ষণ আমি পারি করি, না পারলে তো দিদি আছেই। আর তাছাড়াও প্রথমবারের জন্য এখানে আসবে দিদি, আমি যদি একটু সময় না দিতে পারি, সেই জন্য ভাবলাম যে থাক, ও সুস্থ হয়ে যাক, তারপরে নয় দিদিকে একদিন ডাকবো। আর তাছাড়াও এখানে আরও একজন দিদি আছেন, ওনার বাড়ি সোদপুরে, আর এখন উনি এখানেই থাকেন। আর আমার ভ্লগ দেখে ফেসবুকে ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। খুব বেশি দূরে না ওনার বাড়ি এখান থেকে, আর তারপর থেকেই টুকটাক দিদির সঙ্গে আমার কথা হতো। আর ওই দিদি যখন জানতে পেরেছিলেন ওর অপারেশন হবে, তারপর থেকেই দিদি শুধু আমাকে বলতেন, কোনো অসুবিধে হলে তুমি আমাকে বলবে, তোমার কিছু লাগলে আমাকে বলবে, আমি তোমাকে বাজার করে দিয়ে আসবো ঘরে। আর তাছাড়াও সব সময় শুধু ফোন করে খোঁজ নিচ্ছে, ও কেমন আছে, তোমার কিছু লাগবে নাকি। আরও একজন বান্ধবী এখানে হয়েছে আমার, ওর নাম বিথি। ও অনেকটাই দূরে থাকে, তবুও আমাকে বলছে, তোমার যদি কিছু লাগে তুমি আমাকে বলো। আর তাছাড়াও ফোন করে তো সবসময় খোঁজ খবর নিচ্ছেই। আর এই সুদূর প্রবাসে নিজেদের কাছের লোক বলতে তো কেউ থাকে না, তবুও আমি খুব লাকি যে এখানে আমার নিজের পিসির মেয়ে রয়েছে, এমন একজন দিদি পেয়েছি, একজন বান্ধবী পেয়েছি, যারা এই সুদূর প্রবাসে নিজের পরিবারের থেকে কোনো অংশে কম না। তো যাই হোক, এদিকে ওকে দুপুরে একটু গা হাত পা মুছিয়ে দিয়েছিলাম কোনো রকমে, তারপরে তো দুপুরের খাবার খেয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। আর এটা ছিল বিকালের দিকে, বাইরের আকাশটা আজ এত সুন্দর ছিল, একটা কমলা আভা বেরোচ্ছিল। আর এখন ছিল ওই সন্ধ্যের সময়, এসেছি এখনও রাতের খাবার বানানোর জন্য। আর আপনারা তো দেখেছেনই, আমরা আগে থেকে একটু বেশি বেশি বাজার করে রেখেছিলাম এই লাউ কুমড়ো এগুলো। তো এই বেলায় ওর জন্য একটু লাউ, একটু গাজর, আর সঙ্গে না এক টুকরো টমেটো নিয়ে নিয়েছিলাম। আর এই সব কিছু এখন প্রেসারে সিটি দিয়ে একটা স্যুপ মতন বানাবো। যদিও সব সবজি প্রেসারে দিলে গলেই যাবে, তবুও আমি একটু ছোট ছোট করে দিলাম, যাতে প্রেসারে দেওয়ার পর এগুলোকে ছেঁকে বের করতে আমার একটু সুবিধে হয়। সব সবজিগুলোর সঙ্গে একটু লবণ আর জল দিয়ে প্রেসারে 4টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই শুধু সবজি স্যুপ খেতে তো খুব একটা বেশি ভালো লাগে না, আর এর মধ্যে তেল বাটার ঘি তাও দিতে পারবো না, তো ভাবলাম এর উপরে একটা টুইস্ট দিই। এই প্যানটাকে একটু গরম করে নিয়েছিলাম, তার মধ্যে একটুখানি জিরে আর পাঁচফোড়ন দিয়ে নিয়েছি, ওটাই হালকা তাওয়াতেই ভেজে নিয়েছি। এর মধ্যে না কোনো তেল বাটার বা কিছুই দেওয়া লাগেনি। এরপর এর উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এই সব কিছুর সঙ্গে একটু ভালো করে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে না একটু হলুদ আর লবণ মিশিয়ে দেব।
এই সব কিছু একটু হালকা ভাজার পরে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তখনই এর মধ্যে একটু একটু করে আমি জল মেশাচ্ছিলাম। এই সব কিছু কিছুক্ষণ ঢাকা রেখে ভেজে নিয়েছিলাম। এরপর যে সবজিটা রেখেছিলাম সেটা এখন এর সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে দেব। এর মধ্যে আমি পেঁয়াজটা তো দিয়েছিলাম, কারণ ওটাতে পেট জ্বলার ভয় নেই, তবে রসুনটা দিইনি, ওটাতে একটু ভয় ছিল যদি পেটটা জ্বালা করে সেই জন্য। আর যেহেতু আমি এখানে গোটা মশলা দিয়েছিলাম তাই একটা ছেঁকনির সাহায্যে সব শেষে সব কিছুকে ভালো করে ছেঁকে নিলাম। তো যাই হোক, চলুন। রাতের দিকে ও খুব একটা বেশি ভারী খাবার খেতে চাইছিল না, তাই এই স্যুপটাকে বানিয়ে দিলাম। আমি একটু টেস্ট করেছিলাম, খেতে খুব একটা খারাপ হয়নি। রাতে এই গরম গরম সবজির স্যুপের সঙ্গে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।